মা মনসা মন্দির, নেতা ধূপানি পুকুর, ত্রিবেণীঘাট, হুগলি। এটা দিয়ে নিচে নামুন। এখানে একটা সিঁড়ি আছে দেখুন, এটা দিয়ে যদি নিচে নামা হয় তাহলে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই নেতা ধূপানির ঘর। এই পাথর খণ্ডের উপরে বসেই নেতাই ধূপানি কাপড় কাচতেন, দেবতাদের কাপড়। ১৬শ শতাব্দী পর্যন্ত সরস্বতী নদী সক্রিয় ছিল। মনসামঙ্গল কাব্যে এই নদীর নাম পাওয়া যায়। এমনকি এও কথিত আছে যে মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র চাঁদ সওদাগর এই নদী পথেই বাণিজ্য করতে যেতেন। প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলিত রূপ যুক্তবেণী, আর পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী সঙ্গমে এসে নদীগুলি পৃথক হয়ে গেছে, তাই এর নাম মুক্তবেণী। স্বয়ং শ্রী চৈতন্যদেব এই ঘাটে একদিন পা রেখেছিলেন। রামপ্রসাদ সেন এই পথে কাশি যাওয়ার সময় এই ঘাটে বসেই গিয়েছিলেন। এখন আমি এসেছি ত্রিবেণীর মহাশ্মশানে। এখানেই ভগবান বিষ্ণু ব্রাহ্মণের রূপ ধারণ করে বলি রাজাকে পাতালে প্রবেশ করিয়েছিলেন। ত্রিবেণী। আজকে আমি এমন এক জায়গায় যাচ্ছি যা পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি প্রাচীন ও পবিত্র জনপদ, যার নাম ত্রিবেণী। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরেই আছে এই ত্রিবেণী শহর ও ত্রিবেণী সঙ্গম। সবচেয়ে বড় কথা হলো, এই পবিত্র ভূমি দর্শন করার জন্য আপনি কলকাতা থেকে সকালে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসতে পারবেন। আজকে ব্লগটা শুরু করছি ত্রিবেণী স্টেশন থেকে। ছিমছাম ফাঁকা একটা স্টেশন, চারিদিকে যেদিকে তাকানো যায় সবটাই শুধু ফাঁকা ফাঁকা আর ফাঁকা। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বের হলেই মেন রোড পড়বে। সেই মেন রোড ধরে 4-5 মিনিট হাঁটলেই আজকে প্রথম ডেস্টিনেশন ত্রিবেণীঘাট, সেখানে আপনি পৌঁছে যেতে পারবেন। ভিডিওটি আপনারা দুটি পর্বে দেখবেন। প্রথম পর্বে যা যা দেখবেন তার এক ঝলক প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি। এই ভিডিও দ্বিতীয় পর্বে থাকবে রঘু ডাকাতের আস্তানা, যেখানে মা কালীর সামনে নরবলি দিয়ে রঘু ডাকাত ডাকাতি করতে যেত। আর থাকবে 1298 খ্রিস্টাব্দে নির্মিত বাংলার প্রথম মসজিদ ও দরগা, যা তৈরি হয়েছিল একটি বিষ্ণু মন্দিরকে ভেঙে তার ভিতের উপর। এবার বলি আপনারা ত্রিবেণীতে আসবেন কিভাবে। যদি আপনারা শিয়ালদহ দিক থেকে ত্রিবেণীতে বেড়াতে আসতে চান, তাহলে শিয়ালদহ থেকে সকালবেলা 8টা 6-তে কাটোয়া লোকাল আছে। সকালের 8টা 6-এর কাটোয়া লোকাল ধরে আপনি সোজা ত্রিবেণীতে চলে আসতে পারেন। আর কাটোয়া লোকাল শিয়ালদহ থেকে কিন্তু সকালের দিকে একটাই আছে, ওই 8টা 6-এতে, আর নেই। এছাড়া আপনারা হাওড়ার দিক থেকে আসতে পারেন। হাওড়ার দিক থেকে আসলে আপনারা যে কোনো সময় কাটোয়া লোকাল পেয়ে যাবেন। কাটোয়া লোকাল ধরে এই ত্রিবেণীতে চলে আসতে পারেন। এছাড়া আপনারা যদি বর্ধমানের দিক থেকে এই ত্রিবেণীতে বেড়াতে আসতে চান, তাহলে ব্যান্ডেল হয়ে আপনাকে ত্রিবেণী শহরে আসতে হবে। ত্রিবেণী স্টেশনে একটাই মাত্র ওভারব্রিজ আছে, যেটা পড়বে আপনার ব্যান্ডেলের দিকে। সেই ওভারব্রিজের ওপরে উঠে ওভারব্রিজ ক্রস করে আপনি 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে যাবেন। গেলেই ওভারব্রিজের নিচেই দেখবেন টোটো স্ট্যান্ড আছে। সেই টোটো স্ট্যান্ড থেকে আপনি টোটো ধরে নিয়ে ত্রিবেণী ঘাটেতে পৌঁছে যেতে পারেন। এছাড়া আপনি ত্রিবেণী ঘাটে হেঁটেও যেতে পারেন, 4-5 মিনিটের বেশি সময় লাগে না। এই হলো ত্রিবেণী ওভারব্রিজ, আর এই নিচ দিয়ে নেমে এখানটায় আছে টোটো স্ট্যান্ড, এই আছে। আর সামনে এখানে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আপনাকে ত্রিবেণী ঘাটে যেতে হবে। ত্রিবেণীর ঘাটে আমি পৌঁছে গেছি। আর ঘাটে নামার আগে বেশ কিছু দোকান আছে, বিভিন্ন জিনিসপত্র কেনার, পূজার ডালা দেওয়ার, সেসব আপনারা কিনতে পারেন। ত্রিবেণীর ঘাটে নামার আগে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে একটা যেমন মূর্তি আছে, ভগবান বিষ্ণু শায়িত অবস্থায় আছেন। আর এদিকে ডাম বিক্রি হচ্ছে গঙ্গা থেকে জল নেওয়ার জন্য। আস্তে আস্তে গঙ্গার দিকে আমি নামছি। এখানে রয়েছে গঙ্গা দেবী, হনুমানজি, রাধাকৃষ্ণ এবং শিব ঠাকুরের মূর্তি। এখানে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। ত্রিবেণী ঘাটের বাম দিকে ত্রিবেণী মহাশ্মশান অবস্থিত। ত্রিবেণীতে মহাশ্মশান ও ত্রিবেণী ঘাটের মাহাত্ম্য একে অন্যের পরিপূরক। এখন আমি এসেছি ত্রিবেণীর মহাশ্মশানে। এই মহাশ্মশানকে বেনারসের মণিকর্ণিকা শ্মশানের সঙ্গে তুলনা করা হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে মানুষ মৃতদেহ নিয়ে আসে এই শ্মশানে সৎকার করার জন্য। কারণ মনে করা হয় বেনারসের মণিকর্ণিকা শ্মশানের মতো এই শ্মশানে মৃতদেহ সৎকার করলে তার মনুষ্য জন্মের চক্র থেকে মুক্তি লাভ ঘটে। ত্রিবেণী মহাশ্মশানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৃতদেহ আনা হয় সৎকারের জন্য। বলা হয় এখানে সৎকার হলে
মৃত ব্যক্তির আত্মার মুক্তি ঘটে। বলা হয় বেনারসের মণিকর্ণিকা মহাশ্মশানে দাহ করলে মৃত ব্যক্তি পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করেন। ত্রিবেণীর এই মহাশ্মশান সম্পর্কেও একই কথা প্রচলিত আছে। ত্রিবেণী মহাশ্মশান সংলগ্ন ঘাটটির নাম ত্রিবেণী ঘাট। বলা হয় এই ঘাটে স্নান করলে সাধকের মোক্ষ লাভ হয়। আজ থেকে বহুকাল আগে মৃত্যু পথযাত্রী অনেক ব্যক্তি ত্রিবেণীর এই ঘাটে স্বেচ্ছায় আমৃত্যু পর্যন্ত অবস্থান করতেন। একে বলা হতো গঙ্গা যাত্রা। উল্লেখ্য, বাংলার বিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চানন মহাশয় এই ঘাটে গঙ্গা যাত্রায় এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। শোনা যায় স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি এই ঘাটে পদার্পণ করেছিলেন। কালী সাধক রামপ্রসাদ সেন কাশী যাত্রার সময় এই ঘাটে বসে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে গান গেয়েছিলেন, আর কাজ কি আমার কাশী, মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী। গঙ্গা নদীর ওই পারে জনপদরা কল্যাণী, ওপারে কল্যাণী শহর গড়ে উঠেছে। আমরা জানি মনসামঙ্গল কাব্যের সর্পাঘাতে বাসর ঘরে লক্ষিন্দরের মৃত্যুর পর বেহুলা লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে ভাসতে ভাসতে নেতা ধোপানির ঘাটে পৌঁছায়। সেখানে নেতা ধোপানির সঙ্গে বেহুলার পরিচয় হয় এবং নেতা ধোপানির নির্দেশে বেহুলা স্বর্গে পাড়ি দেন। ত্রিবেণী শ্মশান সংলগ্ন এই এলাকাতেই রয়েছে সেই নেতা ধোপানির ঘাট। এই পাথর খণ্ডের উপরে বসেই নেতাই ধোপানি কাপড় কাচতেন, দেবতাদের কাপড়। এটা নদী থেকে বেশ কিছুটা দূরে একটা মন্দিরে স্থাপন করা হয়েছে। মা মনসা মন্দির, নেতা ধোপানি পুকুর, ত্রিবেণী ঘাট, হুগলি। এটা দিয়ে নিচে নামুন, এখানে একটা সিঁড়ি আছে দেখুন। এটা দিয়ে যদি নিচে নামা হয় তাহলে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই নেতা ধোপানির ঘর। এখানে আগে নেতা ধোপানির একটি কুঁড়ে ঘর ছিল, বর্তমানে সেসব আর নেই। এখানে নতুন করে নেতা ধোপানির নামে একটি মন্দির বানানো হয়েছে। নেতা ধোপানি ঘর সংলগ্ন এই যে পুকুরটা আছে, এই যে পুকুরটা, এটা এখন পুকুর, কিন্তু এর সঙ্গে আগে গঙ্গার সংযোগ ছিল। এই যে এপারে গঙ্গা, এর সঙ্গে এটা সংযোগ ছিল, এখন সংযোগ নেই, এখন কেবল পুকুরে পরিণত হয়েছে। আর এইখানেই নেতা ধোপানি দেবতাদের জন্য কাপড় কাচতেন। ত্রিবেণীর রাস্তায় ঘুরতে বেশ ভালো লাগছে, চারিদিকে রাস্তাঘাটটা বেশ দারুণ। আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, আজ থেকে 700 বছর আগে এই ত্রিবেণীতে কুম্ভ মেলার আসর বসত। এলাহাবাদ বা নব্য প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলকে বলে ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গমকে বলে যুক্তবেণী। আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ত্রিবেণীতে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়েছে, তাই এই স্থল মুক্তবেণী নামে পরিচিত। মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড়দ বঙ্গে। এই যে নদী, এই নদীটাই সরস্বতী নদী। একটা সময় এই নদীর ওপর দিয়ে ব্যবসা বাণিজ্য হতো, বড় বড় জাহাজ বাণিজ্য তৈরি যেত। তবে বর্তমানে সেই নদী কিন্তু সংকীর্ণতা লাভ করেছে। এই হলো সরস্বতী নদী। আর সরস্বতী নদীর ওপরে এই যে ব্রিজটা আছে, নেতাজি সুভাষ সেতু, তার নিজেদেই প্রবাহিত হচ্ছে সরস্বতী নদী। এই নদীর ওপর দিয়েই প্রাচীনকালে চলতো বিভিন্ন ব্যবসা বাণিজ্য। এমনকি এও কথিত আছে যে মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র চাঁদ সওদাগর এই নদী পথেই বাণিজ্য করতে যেতেন। ত্রিবেণী থেকে সামান্য দূরে সরস্বতী নদীর তীরেই বিগত সহস্রাব্দে গড়ে উঠেছিল সে যুগের গুরুত্বপূর্ণ বন্দর সপ্তগ্রাম। 1495 খ্রিস্টাব্দে বিপ্রদাস পিপলাই মনসামঙ্গল কাব্যে লিখেছিলেন, স্বয়ং চাঁদ সওদাগর সপ্তগ্রাম এসে বলেছিলেন, দেখিব কেমন সপ্তগ্রাম। এর বছর 20 পরে নিত্যানন্দ মহাপ্রভু এখানে ধর্মপ্রচারে হাজির হয়েছিলেন। এরপর 1537 খ্রিস্টাব্দে পর্তুগিজরা সপ্তগ্রামে পা রাখেন বাণিজ্য করার জন্য। 16 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত সরস্বতী নদী ছিল স্রোতস্বিনী। সপ্তগ্রাম বন্দর থেকে এই নদীপথে বঙ্গোপসাগর হয়ে ইউরোপে বহু বাণিজ্য তরী পাড়ি দিত। কিন্তু তারপর থেকে সরস্বতী নদী নাব্যতা হারিয়ে সংকীর্ণতা প্রাপ্ত হয়। ত্রিবেণী ঘাট থেকে 800 মিটার দূরে অবস্থিত আর এক পবিত্র স্থান সপ্তর্ষি ঘাট। কিংবদন্তি অনুসারে এই ঘাটে এসেছিলেন 7 জন ঋষি। যে 7 জন ঋষি এই ঘাটে এসেছিলেন তারা হলেন অগস্ত্য, অত্রি, ভরদ্বাজ, গৌতম, যমদগ্নি, বশিষ্ঠ এবং
বিশ্বামিত্র। এই 7 জন ঋষি এই ঘাটে এসে পবিত্র গঙ্গায় স্নান করেছিলেন বলে মনে করা হয়। এই জন্য আজও বহু মানুষ ত্রিবেণীতে এসে এই ঘাটে স্নান করেন পুণ্য লাভের আশায়। এখানেই ভগবান বিষ্ণু ব্রাহ্মণের রূপ ধারণ করে বলি রাজাকে পাতালে প্রবেশ করিয়েছিলেন। সপ্তর্ষি ঘাটের পাশেই আছে ত্রিবেণী সপ্তর্ষি ঘাট আশ্রম। এই যে আমার পিছনে এই যে আশ্রমটা দেখতে পাচ্ছেন, এই আশ্রমটা এখন দুপুর 2টো, জানি না আশ্রমটা খোলা পাবো কি না, একটু কাছে গিয়ে দেখি। যদি খোলা পাই তাহলে অবশ্যই আপনাদের আমি আশ্রমের ভিতরে ঢুকে দেখাবো। স্বামী অভয়ানন্দ গিরি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী শ্রী স্বামী অভয়ানন্দ গিরি পরমহংস দ্বারা এই আশ্রমটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1340 বঙ্গাব্দে। আর সত্যি সত্যি গেটে তালা মারা নেই, কিন্তু আমি জিজ্ঞাসা করে দেখলাম, বললেন বন্ধ, ভিতরে ঢোকা যাবে না। আর এখানে লেখাই আছে প্রতিদিন দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। তো যাই হোক, আশ্রমের ভিতরটা আমি আপনাদেরকে একবার দেখাই। আশ্রমের ভিতরটা একবার দেখুন, একটা মন্দির আছে ভিতরে, আর ভিতরে তো যাওয়া যাচ্ছে না, বাইরে থেকেই দেখুন। কারণ বড্ড ভুলভাল সময় আমি এসে গেছি, এই জন্য আশ্রমের ভিতরে প্রবেশ করতে পারলাম না। তো আপনারা যখন এই ত্রিবেণীতে আসবেন এবং ত্রিবেণীতে এসে যদি সপ্তর্ষি ঘাটে আসেন বা সপ্তর্ষি ঘাট সংলগ্ন এই আশ্রমে যদি আসতে চান, তাহলে টাইমিংটা কিন্তু মোটামুটি যেটা লেখা আছে এখানে 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ, মানে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ, বাকি সময়টা খোলা থাকে। আর অবশ্যই রাত্রিবেলা নিঃসন্দেহে বন্ধ, তবে তার তালিকাটা এখানে দেয়া নেই। আর ত্রিবেণী ব্লগের প্রথম পার্টটা আমি এখানেই শেষ করছি। তো খুব শীঘ্রই পরবর্তী পার্টটি প্রকাশিত হচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করুন, পরবর্তী পার্টে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো এই ছিল ত্রিবেণী ব্লগের বিষয়বস্তু। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও যারা ইউটিউব থেকে দেখছিলেন, ইউটিউব চ্যানেল সি ব্লগ থেকে যারা দেখছিলেন, তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন, তাদের বলবো পেজটিকে ফলো করতে। সো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ অল অফ ইউ।